সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের রসায়ন প্রথম পত্র গুণগত রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি তোমাদের রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত গত ক্লাসে গুণগত রসায়ন কী জিনিস সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তার পরবর্তীতে পরমাণু মডেল, পরমাণু বিষয়ে একটু কথা বলেছিলাম। পরমাণু কী জিনিস, পরমাণুর বিভিন্ন গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। পরমাণু মডেল নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের রাদারফোর্ড, বোর এবং কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা পরমাণুর নিউক্লিয়াস নিয়ে একটু কথা বলবো। যে পরমাণুর আলফা কণা পরীক্ষা, এটা সাধারণত নিউক্লিয়াস আবিষ্কারের ক্ষেত্রে সেই পরীক্ষাটা করা হয়। যে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসের অবস্থান সেটা সুস্পষ্ট ধারণা নেওয়ার জন্যই সাধারণত রাদারফোর্ড আলফা কণা পরীক্ষাটি করেন। তো আমরা জানি পরমাণুর ভিতরে প্রোটন, নিউট্রন থাকে, তারপর থাকে ইলেকট্রন, আরও বিভিন্ন ক্ষুদ্র কণিকা থাকে। এগুলো পরবর্তীতে আলোচনা করব। তো আমরা প্রাথমিকভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই বিষয়গুলো নিয়ে থাকব। তো আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্পাশে থাকে, আর নিউক্লিয়াসে সাধারণত থাকে প্রোটন এবং নিউট্রন। তো সেই নিউক্লিয়াসটা নিয়েই সাধারণত আলোচনা করব আজকে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এরকম বিষয়টা, এখানে থাকে প্রোটন, নিউট্রন, আর কক্ষপথে থাকে ইলেকট্রন। তো সেই প্রোটন নিউট্রনের অবস্থান আমরা জানি, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক, আর নিউট্রনের কোনো চার্জ নেই, চার্জ নিরপেক্ষ। তো আমরা আজকে যে সেই প্রোটনের অবস্থান, প্রোটনের আবিষ্কার, সেই বিষয়ে রাদারফোর্ডের যে আলফা কণা পরীক্ষা, সেই বিষয়টা নিয়ে একটু দেখব যে আসলে নিউক্লিয়াসের অস্তিত্বটা কোথায় এবং কিভাবে আছে একটা পরমাণুর ভিতরে, সেটাই হচ্ছে মূল বিষয়। তো রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা করার জন্য যে জিনিসগুলো তিনি নিয়েছেন সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, যেখান থেকে আলফা কণা স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়। আমরা জানি আলফা কণাটা হচ্ছে সাধারণত হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন যদি চলে যায়, সেটা হচ্ছে হিলিয়ামের প্লাস দুটা আয়ন। আলফা কণা হচ্ছে সাধারণত এরকম হিলিয়াম 2+, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 2, ভর 4, হিলিয়াম 2+। এই যে হিলিয়াম থেকে যখন দুটো ইলেকট্রন চলে যায় তখন যে অবস্থাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আলফা কণা। সাধারণত কোনো তেজস্ক্রিয় মৌল থেকে, সাধারণত আমরা জানি কি রেডিয়াম তেজস্ক্রিয় মৌল, ইউরেনিয়াম তেজস্ক্রিয় মৌল, এই তেজস্ক্রিয় মৌলগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা এসব কণা নির্গত হয়। এই জন্য এগুলো কি তেজস্ক্রিয় মৌল। তো সাধারণত 88 পরবর্তীতে 88-এর পরবর্তীতে পারমাণবিক সংখ্যার পরবর্তীতে যেগুলো মৌলগুলো সবগুলো সাধারণত তেজস্ক্রিয় হয়ে থাকে। তো আমরা আজকে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষাটা দেখব। রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষাটা আমি খুব সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে আলফা কণা একটা তেজস্ক্রিয় মৌল লাগবে, একটা হচ্ছে পাতলা স্বর্ণের পাত লাগবে, একদম পাতলা, খুবই পাতলা স্বর্ণের পাত, আর একটা হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটা পর্দা। তো আমরা যদি এরকম চিন্তা করি জিনিসগুলো, যে এখানে হিলিয়াম প্লাস নিলাম, হিলিয়াম প্লাস বের হচ্ছে এরকম একটা তেজস্ক্রিয় মৌল থেকে। আর যদি আমি একটা স্বর্ণের পাতের কথা চিন্তা করি, এরকম স্বর্ণের পাতের কথা চিন্তা করি, আর যদি এরকম হয় তাহলে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এখান থেকে কণা নির্গত হবে, নির্গত হয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে পাতলা স্বর্ণের পাত। আচ্ছা, তো এখন পরমাণুতে নিউক্লিয়াসের অবস্থান, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পরমাণুতে নিউক্লিয়াসের অবস্থান এই পরীক্ষাটা কীভাবে বের করা যাবে। আচ্ছা, তো এখান থেকে যদি আলফা কণা বের হয়ে যায়, আলফা কণা এদিক দিয়ে যায়, তাহলে যে জিনিসটা দাঁড়ায় যে এইখানে যে পজিটিভ চার্জ থাকবে আর চতুর্পাশে কি ইলেকট্রন। এখন আলফা কণা এদিক দিয়ে বের হবে। রাদারফোর্ডের যে পরীক্ষাটা ছিল যে আলফা কণা ক্রমাগত এদিক দিয়ে স্বর্ণের পাতের ভিতর দিয়ে প্রবেশ করানো হবে। তো স্বর্ণের পাতের ভিতরে যদি প্রবেশ করানো হবে, একটা জিনিস আগে বলে রাখি যে এটা হচ্ছে ধনাত্মক, এটাও ধনাত্মক। আগে আমি জানি না যে এটা ধনাত্মক কিনা। আচ্ছা, যাই হোক, আমরা জানি ধনাত্মক পরস্পরকে কি বিকর্ষণ করে, ধনাত্মক ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে। তো এখন যদি এদিক দিয়ে আমি কণাগুলা, তো অধিকাংশ কণা এইখানে গিয়ে প্রবেশ করে এটাকে আলোকিত করবে। এই যে জিঙ্ক সালফাইডের পর্দাটা আছে এটাকে কি আলোকিত করবে, এদিক দিয়ে প্রবেশ করে যাবে, সাধারণত এদিক দিয়ে ঢুকে যাবে, ঢুকে এটাকে আলোকিত করবে। অনুরূপভাবে এই দিক দিয়ে কণাগুলো প্রবেশ করে একে আলোকিত করে ফেলবে। আবার কিছু কণা যারা নিউক্লিয়াসের ঠিক কাছ দিয়ে যাবে তারা কি এখানে গিয়ে বেঁকে যাবে, আর কিছু কণা এখান থেকে কাছ দিয়ে, নিউক্লিয়াসের কাছ দিয়ে গিয়ে যারা একদম কাছ দিয়ে যাবে তারা কি বেঁকে যাবে। কারণ কি,
রিপালশান, কারণ হচ্ছে রিপালশান। তো হিলিয়াম কণা ধনাত্মক চার্জযুক্ত, এটাও ধনাত্মক চার্জযুক্ত, যার ফলে কি আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এটা অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত, কারণ ধনাত্মককে রিপালশান করতেছে। আরেকটা বিষয় ঘটবে, যেগুলো একদম সরাসরি চলে যাবে এখানে, সেগুলো আবার কি পুরো ব্যাক হয়ে ফিরে আসবে। যে রেডিয়েশনগুলো একদম সরাসরি পজিটিভের উপর পড়বে সেটা কি একদম বিকশিত হয়ে ফিরে আসবে। তো সেই জিনিসটাও একই কারণ হচ্ছে পজিটিভ ধনাত্মককে রিপালশন করবে। তো প্রথম যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে কিছু কণা বের হয়ে চলে যাচ্ছে, তার মানে কি পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, ইজিলি লাইট মুভ করতেছে। এই যে হিলিয়াম প্লাস ইলেকট্রন, এটা কিন্তু রিপালশন করার কথা, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, কিন্তু ইলেকট্রনের আকার এবং চার্জ এটার হিলিয়ামের তুলনায় এতই ছোট ভরের ক্ষেত্রে যে এটাকে রিপালশন করতে পারে না, অনেক বড় এটার চার্জ, এটার আকার, ভর ইলেকট্রনের তুলনায় অনেক বেশি, যার ফলে কি এই ছোট ইলেকট্রন ঋণাত্মক হওয়ার পরেও এটাকে বিকর্ষণ করতে পারে না, যদিও করার কথা, কিন্তু ভরের কারণে করতে পারে না। আচ্ছা, পরবর্তীতে একটা জিনিস, যে জিনিসটা বলতে পারতেছি আমি, যে এইখানে দেখো রিপালশন হয়ে চলে যাচ্ছে, কারণ হচ্ছে কি এর চেয়ে এর ভর অনেক বেশি, এর ভর অনেক বেশি। একজনকে একজন ধাক্কা দিয়ে সরায় দেওয়ার জন্য কি তার কি শক্তি দরকার, যদি যে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে তার অবশ্যই শক্তি বা ভর বেশি দরকার। একজন মোটা মানুষ সহজে একজন শুকনো মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, ঠিক সেই রকম যে এটা এখান থেকে আসবে, যেহেতু তার চেয়ে তার ভর বেশি, সে ইজিলি। আর আরেকটা বিষয় হচ্ছে ধনাত্মক, এটাও ধনাত্মক, দুইটা ধনাত্মক অবশ্যই পরস্পরকে বিকর্ষণ করে ফিরিয়ে দিচ্ছে। আরেকটা কোনো যে জিনিসটা যাচ্ছে সরাসরি এটা যাচ্ছে গিয়ে আবার চলে আসতেছে, কারণ কি সে সরাসরি চলে গেছে। তার মানে এখান থেকে আমরা কয়েকটা বিষয় ধারণা নিতে পারি যে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে, যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, যেহেতু সরাসরি চলে যাচ্ছে গিয়ে এখানে গিয়ে জিঙ্ক সালফেটের পর্দাটাকে আমরা কি আলোকিত করতেছি, এই লাইটটা এখানে গিয়ে আলোকিত করে ফেলতেছে। আচ্ছা, তার একটা বিষয় যে জিনিসটা জানলাম যে এটার চেয়ে পরমাণু, আচ্ছা আরেকটা বিষয় যে জিনিস জানলাম যে পরমাণুর টোটাল ভরটা কেন্দ্রে থাকে, কারণ হচ্ছে কি যেহেতু কেন্দ্রে আছে, অন্যান্য লাইটগুলো চলে যাচ্ছে, কেউ কোনো বাধা দিচ্ছে না, এই লাইটগুলো দিক দিয়ে সরাসরি চলে যাচ্ছে, কেউ কোনো বাধা দিতে পারতেছে না। তার মানে কি এখানে কোনো ভর নাই, তেমন কোনো ভর নাই, এখানেও তেমন কোনো ভর নাই, কিন্তু টোটাল ভরটা কোথায় কেন্দ্রে, কারণ সে কি রিপালশন করতেছে, একটা বড় জিনিসকে সে রিপালশন করতে পারতেছে, তার মানে কি সে এখানে অবশ্যই একটা বড় কিছু আছে। তার মানে কি মোট ভর, আমরা একটা বিষয়ে আসতে পারলাম যে পরমাণুর মোট ভর তার নিউক্লিয়াসে সঞ্চিত থাকে, পরমাণুর মোট ভর তার নিউক্লিয়াসে সঞ্চিত থাকে। আরেকটা যে জিনিস জানলাম যে ধনাত্মক, পরমাণুটা নিউক্লিয়াসটা হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত। তো যে জিনিসগুলো আমরা জানলাম যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, আর একটা হচ্ছে মোট ভর পরমাণুর কেন্দ্রে সঞ্চিত থাকে, কারণ অন্য লাইটগুলো যেহেতু সহজে চলে যেতে পারতেছে, কেউ কোনো বাধা দিচ্ছে না, কিন্তু এখান থেকে পাশ দিয়ে যখন যাচ্ছে তখন বড় একটা জিনিস তাকে বাধা দিচ্ছে, তার মানে কি এখানে একটা বড় জিনিস আছে, তার মানে কি পরমাণুর মোট ভরটা তার কেন্দ্রে সঞ্চিত থাকে। আর একটা জিনিস জানলাম যে এটা যেহেতু রিপালশন করছে, এটা এই লাইটটাকেও রিপালশন করছে, একটা লাইট সরাসরি চলে আসছে, তার মানে কি পরমাণুতে মোট কেন্দ্রে যে চার্জটা আছে সেই চার্জটা অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত। তো কয়েকটা জিনিস আমরা পাইলাম যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, আর একটা হচ্ছে পরমাণুর মোট ভরটা তার কেন্দ্রে সঞ্চিত থাকে। আর একটা জিনিস জানলাম যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা আছে, মোট চার্জটা সেটা অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত। এটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। আশা করি সবাই বুঝতে পারতেছো রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষাটা কী জিনিস, সেই বিষয়ে সেখান থেকে কীভাবে নিউক্লিয়াস আবিষ্কার করা যায়, সেটা পরবর্তী উনি নামকরণ করেন নিউক্লিয়াস। যাই হোক, সেটা হচ্ছে পরমাণু কেন্দ্রে কী অবস্থা, পরমাণু কীরকম, পরমাণুর কেন্দ্রের অবস্থা কীরকম, সেই কেন্দ্রের চার্জটা কীরকম, সেটা তিনটা জিনিস জানাই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। আশা করি কিছুটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।